আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শূন্যরেখায়। শূন্যরেখায় আজকের বিষয় COP26 বাংলাদেশ কি পেতে যাচ্ছে। আপনারা জানেন এরই মধ্যে গত মাসের শেষ দিন অর্থাৎ 31শে অক্টোবর থেকে শুরু হয়েছে প্রায় ২ সপ্তাহ ব্যাপী সারা পৃথিবীর বিশ্ব নেতারা এক জায়গায় হয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেটিকে COP26 বলা হচ্ছে। এটি আরো কয়েকদিন চলবে, আগামী 12ই নভেম্বর পর্যন্ত চলবে এবং সেদিন শেষ হবে। এরই মধ্যে বলা যায় যে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বিশেষত প্রায় 120টির বেশি দেশের সরকার প্রধানরা, 200র বেশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেন যারা সেই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, একই সাথে অংশগ্রহণ করেছেন হাজার হাজার সাংবাদিক এবং জলবায়ু কর্মী তারা। তো আজকে আমরা মূলত বাংলাদেশ কি পেতে যাচ্ছে, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি, এবং এবারের এই সম্মেলনের পরে বাংলাদেশের আসলে নতুন কোনো সুবিধা পেতে যাচ্ছে কিনা, বা বাংলাদেশের মানুষের আসলে আশার কোনো দিক আসলে উন্মোচিত হতে যাচ্ছে কিনা বা হলো কিনা, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমি প্রথমে তাদের সাথে পরিচয় করে দিতে চাই আপনাদের। আমাদের সঙ্গে আছেন শূন্যরেখার আজকের পর্বের অতিথি অ্যাওসেড নির্বাহী পরিচালক, তিনি অর্গানাইজেশন ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামীম আরফিন, এবং এছাড়াও আরেকজন আছেন আমাদের সাথে জলবায়ু আইন গবেষক, তিনি একজন শিক্ষক এবং এলডিসি গ্রুপ নেগোশিয়েটর হিসেবে এবারে কাজ করছেন, শারাবান তোহরাজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। ধন্যবাদ। তো প্রথমে আমরা বেশ কিছু খবর দেখছি, প্রতিদিন সংবাদ প্রচার হচ্ছে, প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে আমরা খবর পাচ্ছি, আন্তর্জাতিক মিডিয়াতে যেমন হচ্ছে, বাংলাদেশের মিডিয়াতেও। আমরা বিশেষ করে আজকের আলোচনাটি, এটি আসলে অনেক বড় বিষয়, ফোকাস করব বাংলাদেশের প্রাপ্তি কি সেই জায়গাটি। তো শুরুটা করতে চাই এখান থেকে জনাব শামীম আরফিন আপনাকে দিয়ে, যে এবারে শীর্ষ সম্মেলনের সভাপতি আয়োজক দেশ যুক্তরাজ্য, এবং তারা এই বক্তব্যের শুরুতে এবার যখন এই সম্মেলন শুরু হয়, মিস্টার অলোক শর্মা তিনি সভাপতিত্ব করছেন, তিনি বলেছেন এখনই পদক্ষেপ নেওয়া দরকার, এক্ষুনি। এবং আরেকটি বিষয় জোর দেওয়া হচ্ছে যে এটি শেষ সুযোগ, COP26 শেষ সুযোগ। এর মধ্যে দিয়ে বোঝা যায় যে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কেন আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, যে এটাকে এত গুরুত্বপূর্ণ উনি মনে করছেন কেন, এবং প্রথম দিনেই এই গুরুত্ব আরোপ করা হয়েছিল সেটি কেন? ধন্যবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার এটি একটি ভূ রাজনৈতিক কৌশলও বটে। কারণ আমি যদি একটু পেছনের দিকে যাই, তাহলে দেখেন আমরা এই জলবায়ু পরিবর্তন বিষয়ক যে সম্মেলনগুলি হচ্ছে, 26তম সম্মেলন এটি, কিন্তু তার 2 বছর আগের থেকে প্রস্তুতি হয়। কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা যদি বিবেচনা করি আমাদের বয়স দিয়ে, যে আমার সেই কৈশোর বয়স, এখন থেকে যদি আমি 28 বছর আগে চলে যাই, সেই সময়কার পরিবেশ বা জলবায়ুর যে অবস্থা ছিল আজকে তার থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিগ্রস্ত। এই বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে। ফলে আমরা গত 26টা বছর আমরা এটি বিষয় নিয়ে ব্যাপক কাজ করলাম, গবেষণা হলো, ধনী দেশগুলি তারা তাদের মতো কাজ করলেন, আমরা যারা অনুন্নয়নশীল বা উন্নতশীল দেশ তাদের মতো কাজ করলাম। সে কারণে এবারে প্রশ্নটা এরকম আসছিল যে মাঝখানে আমেরিকা ছিল না, কারণ সারা পৃথিবীতে আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার ভূ রাজনীতি আধিপত্য বিস্তার থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে। এখন ট্রাম্প সরকার যখন এই প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেল, তখন প্যারিস এগ্রিমেন্ট নিয়ে একটু বেশ জটিলতা, সমালোচনা সহ, কারণ প্যারিস এগ্রিমেন্ট নিয়ে অনেক সমালোচনা আছে, সমালোচনা সহ আমরা প্যারিস এগ্রিমেন্টের পক্ষে অবস্থান নেই। কিন্তু বাইডেন সরকার কিন্তু এই প্যারিস এগ্রিমেন্টকে সামনে নিয়ে তার নির্বাচনী বৈতরণী পার করলেন, এবং তিনি প্রথমেই ঘোষণা দিলেন যে $100 বিলিয়ন যে ভর্তুকি দেওয়ার কথা পৃথিবীর দরিদ্র দেশগুলিতে বা ক্ষতিগ্রস্ত দেশগুলিতে, ঝুঁকিপূর্ণ দ্বীপ রাষ্ট্রগুলিকে, সেটি তারা যাতে কন্টিনিউ হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। সে কারণেই এরকম একটি আলোচনা এবার এসেছে যে এটাই এক্ষুনি আমাদের উদ্যোগটা নেওয়া দরকার, এটা আমাদের শেষ সুযোগ। শেষ সুযোগ ওই অর্থে যে প্যারিস রুল বুকটা যেন আমরা এবার করতে পারি, সেই কারণেই এটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আবার অন্যদিকে পৃথিবীর দেশে দেশে এবারই প্রথম আমরা কিন্তু দেখলাম যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান গুলি কিন্তু 124টা দেশ ইতিমধ্যেই জমা দিয়েছে, 137টা দেশ জমা দিয়েছে, যদিও সেখানে কিন্তু ফলস স্টেটমেন্টও আছে, সেটা নিয়ে অন্য আলোচনা তারা দিয়েছে। সে কারণে এটা গুরুত্বটা অত্যন্ত বেশি এবার, যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান গুলি তার প্রত্যেকটা দেশই আছে, তাদের অ্যাকশন প্ল্যান গুলি করছে, ফলস কিছু স্টেটমেন্ট থাকলেও সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে।
সে কারণে অলোক শর্মা সভাপতি হিসাবে তিনি এরকম একটি আহ্বান জানিয়েছেন, যাতে ঝিমিয়ে পড়া অবস্থা থেকে, কোভিড এর কারণে ঝিমিয়ে পড়া অবস্থা থেকে, গত কপগুলি থেকে আমরা তেমন কিছু পাইনি, সেই পাওয়ার জায়গাটাতে আমরা যেন আরো বেশি গুরুত্ব পেতে পারি, সেই কারণে উনি এটা বলেছিলেন। এবং আমি এই প্রশ্নটার উত্তর শেষ করতে চাই একটি কথা বলে, যে হয়তো বা এমন কোনো আশঙ্কা ছিল যে রাশিয়া এবং চীনের ভূমিকাটা কি হবে। আমরা মনে হয় সে কারণেও হতে পারে যে উনি এটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে এরকম একটি কথা বলেছিলেন। যাক, উনি তার জায়গা থেকে আসলে যেটি করার চেষ্টা করেছেন, গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন সকল পার্টিসিপেন্ট যারা এই COP26 অংশগ্রহণ করছেন তাদের প্রতি, সেটি আমরা বুঝলাম। আমি এবারে একটু সারাবান তোফাজ্জামান আপনার কাছে আসতে চাই, জলবায়ু আইন গবেষক, শিক্ষক, এবং এবারে আপনি এলডিসি গ্রুপ নেগোশিয়েটর হিসেবে কাজ করছেন, সেই অভিজ্ঞতার কথা জানবো। কিন্তু এই জলবায়ু সম্মেলন সম্পর্কে যখন আমরা কথা বলি, বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হন বিশেষ করে দুটি অঞ্চল। একটি হচ্ছে যে খুব সহজ ভাষায় সাধারণ মানুষের বোঝার জন্য কিছু পরিষ্কার করা দরকার, যে শহরাঞ্চলে তাপমাত্রা বাড়লে আমরা খুবই বুঝতে পারি যে আমাদের জীবনযাত্রার প্রভাব পড়ে, যেটা আগে ছিল না। আমরা হয়তো এটুকুই আলোচনা করি, কিন্তু সেটা যে আসলে জলবায়ুর জন্য প্রভাব কিনা সেটা হয়তো অনেকেই রিলেট করতে পারি না আমরা। আবার এই যে আমাদের আজকের অতিথি শামীম আরফিন, তিনি এওসেট যেটা নিয়ে কাজ করেন, সেখানে আমরা দেখি যশোর, সাতক্ষীরা, খুলনা বা এর আশপাশে আরো 7টি জেলা, যে জায়গাগুলোতে ঘূর্ণিঝড় বেশি হয় সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারি যে ঘূর্ণিঝড় আগে এই মাত্রায় হতো না, বা অন্যান্য যে প্রাকৃতিক পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো নিয়ে তারা কাজ করছেন। সেইটা তার কাছে জানবো। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং ঋতুর পরিবর্তন যেভাবে আগে হতো, যে ধরনের ব্যাপারগুলো ছিল, সেটি সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন যে আমাদের জীবনযাপনের উপর সরাসরি প্রভাব পড়ছে। কারণ অনেকে আমরা মনে করি যে এই COP26 বা এই যে জলবায়ু সম্মেলন, এটা আসলে আমাদের দেশের জন্য খুব জরুরি না। এটা কোন জায়গায় বাংলাদেশের মতো দেশের জন্য জরুরি, সেই বিষয়টি একটু যদি পরিষ্কার করেন। ধন্যবাদ শামসুদ্দোহা ভাই। আমি আসলে আপনার আগের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন দুটাকে একটু মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আগে শামীম ভাই খুব চমৎকার ভাবে বলছিলেন যে কেন COP26 আমাদের জন্য খুব একটা জরুরি সম্মেলন হয়ে দাঁড়িয়েছে। আমি এটা একটু আন্তর্জাতিক আইনের পার্সপেক্টিভ এবং সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলতে চাই। কারণ প্যারিস এগ্রিমেন্ট একটা আন্তর্জাতিক চুক্তি, একটা আন্তর্জাতিক আইন, এবং এটা কিন্তু একটা বাইন্ডিং অব্লিগেশন আমাদের ঘাড়ে সবার উপরেই দিচ্ছে। 197টা দেশের ঘাড়ে ইকুয়ালি কিন্তু বাইন্ডিং অব্লিগেশন দিচ্ছে। কেন COP26 খুব বেশি জরুরি আইনগত দিক থেকে? কারণ এবছর থেকে প্যারিস এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, এবং প্যারিস এগ্রিমেন্টে আমাদের ক্লিয়ার দুটা টাইমলাইন আছে, 2030, 2050। 2030-এর মধ্যে আমাদের 30% নেট জিরো ইমিশন কমাতে হবে, 50-এর মধ্যে গিয়ে আমাদের নেট জিরোতে চলে আসতে হবে, তার মানে কার্বন নিঃসরণ একদম শূন্যতে নামিয়ে আনতে হবে। এটা শুধুমাত্র আন্তর্জাতিক আইনের কথা না, এটা সায়েন্সেরও কথা। আমাদের এবছরের শুরুতে অগাস্টে আমাদের আইপিসিসি সিনথেসিস রিপোর্ট বের হয়েছে, যে রিপোর্ট ক্লিয়ার ভাবে বলছে যে আমরা 2030-এর টাইমলাইন কমপ্লাই করার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি, এবং 2050-এর মধ্যে নেট জিরো ইমিশনের পাওয়ার ক্ষেত্রেও আমাদের আসলে অগ্রসরতা খুবই কম। সো সেক্ষেত্রে সিনথেসিস রিপোর্ট ক্লিয়ার ভাবে বলছে আমরা যদি এভাবে আগাতে থাকি তাহলে এই শতাব্দীর শেষে 3 ডিগ্রি পরিমাণ তাপমাত্রা বেড়ে যাবে। সো সায়েন্সের দিক থেকে চিন্তা করি বা আইনগত দিক থেকে চিন্তা করি, এই COP26 আমাদের জন্য খুব বেশি জরুরি, বিশেষ করে কার্বন নিঃসরণের ক্ষেত্রে। এখন যদি আসি কেন বাংলাদেশের জন্য আমাদের জলবায়ু সংক্রান্ত এসব আলোচনায় খুব ইফেক্টিভলি পার্টিসিপেট করা উচিত। আমরা সোফার আমি আমার নেগোসিয়েশন শুরু করেছি 2015-তে, যখন প্যারিস এগ্রিমেন্ট অ্যাডপশন হয়েছে। তার আগ পর্যন্ত জলবায়ু বিষয়ে কথা আসলে আমরা অনেক বেশি অ্যাডাপ্টেশনের পার্সপেক্টিভ থেকে কথা বলতাম, অর্থায়নের পার্সপেক্টিভ থেকে কথা বলতাম। আমাদের কিন্তু কনটেক্সট এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন জলবায়ু আমরা আসলে 1992 থেকে আমাদের আলোচনা শুরু করলেও খুব একটা বেশি আমরা অগ্রসর হতে পারিনি। আলটিমেটলি যেটা হয়েছে, আমরা তো অভিযোজন করতেই পারিনি, এখন আমরা লস এন্ড ড্যামেজের দিকে আগাচ্ছি, তার মানে আমরা পার্মানেন্ট কিছু ক্ষতির দিকে আগাচ্ছি। এবং আপনি যদি আইপিসিসি রিপোর্ট দেখেন তাহলে বাংলাদেশকে ইনফ্যাক্ট বলা হয় ওয়ান অফ দ্য মেইন গ্রাউন্ড জোন, ইনফ্যাক্ট এটাকে জিরো জোন গ্রাউন্ড জোন বলা হয়, যেখানে আপনি লস এন্ড ড্যামেজের সমস্ত ইম্প্যাক্টগুলো
শুধুমাত্র বাংলাদেশ এত ছোট্ট একটা দেশ, বাট এখানে সমস্ত ইম্প্যাক্ট গুলো আপনি কিন্তু দেখতে পাবেন। সো আমরা কিন্তু এখন আর অ্যাডাপ্টেশনের বেড়াজালে নেই, আমরা অ্যাডাপ্টেশন ছাড়িয়ে আমরা এখন পার্মানেন্ট কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছি। এবং ওই ক্ষতি যদি আমরা আসলেই অ্যাড্রেস করতে চাই, আমরা যদি আসলেই আমাদের ভিকটিমদেরকে এখানের মধ্যে রিড্রেস মেকানিজম দিতে চাই, বাংলাদেশকে অবশ্যই খুব ইফেক্টিভলি এবং অনেক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগাতে হবে। এখন আমরা যদি অ্যাডভার্স ইম্প্যাক্ট দেখি, আসলে টু বি ভেরি অনেস্ট, শহরাঞ্চলের পার্সপেক্টিভ থেকে জলবায়ুর লস এন্ড ড্যামেজের ক্ষতি বোঝাটা খুব ডিফিকাল্ট। এটার জন্য আমাদের উপকূলীয় অঞ্চলে যেতে হবে, যেখানে উপকূলীয় অঞ্চলে আপনি মোটামুটি আমাদের লস এন্ড ড্যামেজের যতগুলো অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে, ইটস ভেরি আনফর্চুনেট, প্রত্যেকটাই কিন্তু খুব গ্ল্যারিং, খুব স্পষ্টভাবে প্রতীয়মান। এবং বাংলাদেশের মতো এরকম খুব কম দেশই আছে যেখানের মধ্যে সরাসরি লস এন্ড ড্যামেজটা এত বেশি দৃশ্যমান। সো আমাদের জন্য জলবায়ু পরিবর্তন এবং এই সংক্রান্ত সমস্ত আলোচনা এবং বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশকে আরো অনেক বেশি আমার মতে ইফেক্টিভলি এখানে পার্টিসিপেট করা উচিত। কারণ আমরা শুধুমাত্র ভিকটিম তাই না, যদি আমরা আসলেই নিঃসরণ ঠেকাতে না পারি, আমরাই প্রথম দেশ হব অন্য অনেক স্মল আইল্যান্ড কান্ট্রির সাথে যারা খুব ভয়ঙ্কর একটা পরিণতির মুখোমুখি হবে। অনেক ধন্যবাদ। আপনার একটি কথা থেকে আমি একটু বের করে নিতে চাই, সেটি হচ্ছে শহর অঞ্চল থেকে আসলে বোঝা যাবে না যে এর নেগেটিভ ইম্প্যাক্টটা কত বেশি, এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, উপকূলীয় অঞ্চলগুলোতেই কাজ করেন আমাদের আজকের অতিথি শামীম আরফিন। আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আপনারা প্রায় গত 2 দশক ধরে কাজ করছেন এইখানে, যে এই গত 2 দশকে আসলে গত 10 বছরে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যেটি বলা হচ্ছে যে ফলাফল বয়ে আনতে পারেনি। তো আগামী 10 বছরে, অর্থাৎ এটা 21 সাল, 2030 সালের মধ্যে যে সমস্ত টার্গেট সেট করা হচ্ছে সেই টার্গেট ফুলফিল হবে সেটা আশা করা যায় কিনা আপনারা বলবেন। এবং সেই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কোন ধরনের ক্ষতিগুলো স্পষ্ট আপনি প্রত্যক্ষ করেছেন? শামীম আরফিন। আমি শেষের প্রশ্ন দিয়ে শুরু করি, তারপরে প্রথম প্রশ্নে আসছি। সেটা হলো, আপা ঠিকই বলেছেন যে উপকূলীয় এলাকাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্বীপ রাষ্ট্রগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যদি খুব সহজ ভাবেই বলি, এটা বোঝার জন্য কোনো সায়েন্সের প্রয়োজন নেই। আমরা ষড় ঋতুর দেশ, 6টি ঋতু ছিল, এখন আমাদের ঋতু 3টে হয়ে গেছে। একটা হলো আপনার ভেরি কোল্ড উইন্টার এবং ভেরি শর্ট ডিউরেশন, এবং ভেরি হট সামার লং ডিউরেশন, এবং বৃষ্টিপাতের ডিউরেশনটা কমে গেছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। এভারেজে 1800 মিলিমিটার বৃষ্টিপাত আমাদের হয়, এবং সেটা আগে ছিল 110 দিনের, সেটা চলে 90 থেকে 110 দিনের এই বৃষ্টিপাতটা হতো। এখন সেই বৃষ্টিপাতটা হচ্ছে আপনার মাত্র 55 থেকে 70 দিনের মধ্যে, যদিও গত 10-20 বছরের মধ্যে এর ভিতরে উঠানামা করেছে। এবং তাপদাহটা দেখেন কিভাবে বেড়েছে। আমরা এবারও খুলনায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম আমাদেরকে সহ্য করতে হয়েছে, যা কিন্তু সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পোশাক, আমাদের বাড়ি ঘরের যে প্যাটার্ন, সেগুলি কিন্তু এলাও করে না। এর পাশাপাশি উপকূল এলাকায় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, লবণাক্ততা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মনুষ্য সৃষ্ট কিছু কারণেও দুটো মিলায়ে আমাদের জলাবদ্ধতা, ব্যাপক এলাকা জলাবদ্ধতা হয়ে গেছে, এবং সেগুলি স্থায়ী জলাবদ্ধতা। 1999 সালে জলাবদ্ধতা ছিল 1,21,000 হেক্টর আমাদের সাউথ ওয়েস্ট কোস্টাল জোনে। এখন সেই এলাকাটাই শুধু নতুন করে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে, 2,18,000 হেক্টর জমিতে জলাবদ্ধতা, স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এটি হলো একটা তথ্য। আরেকটি তথ্য হলো এসআরডিআর তথ্যটি হলো এরকম যে গত 10 বছরে 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত স্যালাইনিটি বৃদ্ধি পেয়েছে 21% পানিতে এবং ভূমিতে। তার মানে পরিধি এবং ইন্টেন্সিটি দুইটাই কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের ফসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার গবাদি পশুপালন ক্ষতিগ্রস্ত হচ্ছে, টোটাল ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বড় এটি হলো কি, উদ্বাস্তুদের সংখ্যা শহরে ব্যাপকভাবে বাড়ছে। তারা শহরে মুখী হচ্ছেন, একেবারেই বাধ্য হয়ে তারা তাদের কৃষি ঋণের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য। সোনোয়ার সেট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সাডেন ডিজাস্টার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলিকে তারা ফেস করতে পারছে না, তাদের সে রেজিলিয়েন্সি এইভাবে নেই।
আমরা এনজিওরা বা সরকার বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে তাদেরকে রেজিলিয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর করার চেষ্টা করা হচ্ছে যেন তারা তাদের অবস্থানে থাকেন, শহরমুখী যেন কম হন। তারা কিন্তু শহরে ব্যাপকভাবে আসছে। আর আপনার প্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি সম্পর্কে বলতে চাই যে এবারের কপের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাও বললেন, আমরা সবাই জানি এটা গুরুত্বপূর্ণ। আমরা প্রথম দিনতে দেখলাম যে আমরা 100টা দেশ আমরা কিন্তু এক জায়গা হলাম আমরা তাপমাত্রা কমাবার জন্য। এখন মিটিগেশনের জন্য আমরা 100টা দেশের মধ্যে বাংলাদেশ আসলো। এখন দেখেন আপনি চীন, ব্রাজিল, ইন্ডিয়া, আমেরিকা, এদের মিটিগেশনের জায়গাটা আর আজকে আমাদের মিটিগেশনের জায়গাটা এক না। তারা অনেক ক্ষতি করেছে, গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের ক্ষেত্রে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু বিগত দিনে এই ভূমিকা পালন করিনি, কিন্তু আজকে আমাদেরকে সেই 100টা দেশের মধ্যে আসতে হচ্ছে। কারণ আবার যে কথাটা বলেছে অত্যন্ত সঠিক কথা, যে এখানে জলবায়ু আইন অনুযায়ী আমরা এই জায়গাটায় যাচ্ছি এই কারণেই যে আমরা নিজেরাই কিন্তু অন্যের প্রতি নির্ভরশীল না। আমরা পৃথিবীর প্রথম দেশ আমাদের নিজস্ব একটি তহবিল গঠন করেছি। আমরা নিজেরাই প্রথম দেশ, আমাদের প্রথমে আমরা একটা অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি। আমরা তৃণমূল পর্যায়ে কিভাবে অ্যাডাপ্টেশন করা যায় সেটি নিয়ে আমরা প্ল্যান তৈরি করেছি। আমরা মন্ত্রণালয়কে এর সাথে সম্পৃক্ত করেছি, আলাদাভাবে মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছি। যদিও বিতর্ক আছে এটা এই মন্ত্রণালয়টা অন্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করলে হয়তো আরো অনেক বেশি সহজ হতো। কিন্তু এই কপের প্রথম যে জায়গাটা ধাক্কাটি আমার কাছে মনে হলো, যেটা আমাদের এই আইনের সাথে পড়ে যে আমরা 100টা দেশের মধ্যে চললাম। দ্বিতীয় বিষয়টি হল ডিফরেস্টেশনে আমরা সই করেছি। ডিফরেস্টেশন সই করা অত্যন্ত ভালো দিক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের মতো ছোট্ট একটি দেশ এবং এত ঘন বসতিপূর্ণ দেশ, আমরা কিন্তু ফরেস্ট নির্ভর অনেক পেশা আমাদের আছে। সেই মানুষগুলিকে আজকে আমাদের নতুন একটি পেশায় রূপান্তরিত করার জন্য বা তাকে নতুন একটি পেশায় তাকে সরিয়ে আনার জন্য, যেমন সুন্দরবনের প্রচুর সম্পদ আহরণ করে এক গ্রুপ মানুষ, বাওয়ালি মাওয়ালি, তাদেরকে সরিয়ে আনতে হবে এই পেশা থেকে। সেটি একটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। আমরা এবার ইয়টদের নিয়ে কথা বললাম এই কপে, কিন্তু ইয়টদের নিয়ে কথা বললাম কিন্তু তাদের ক্যাপাসিটি বিল্ডিংটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কিভাবে চ্যানেলাইজ হবে, বিশ্ববিদ্যালয়গুলিকে কিভাবে রিসার্চের জন্য ফান্ডিং হবে, আমাদের মতো দেশগুলিতে কিভাবে তাদের আগামী দিনের জন্য স্কিল করে গড়ে তোলা হবে, এর নিয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট আলোচনা এখনো আসেনি। কাজেই আমরা একদিকে যেমন আশাবাদী, অন্যদিকে তেমন কিছু কিছু বিষয়গুলি আছে যেগুলি নিয়ে আমরা হয়তো এর পরের আলোচনা আবারও আসবে, আপনার প্রশ্নে আপনার আলোচনার মধ্যে আসবে। তো সেগুলি নিয়ে কিন্তু আমরা সেগুলির দিকেও আমরা তাকিয়ে আছি যে কি হয় আর কি। অনেক ধন্যবাদ। আমার মনে হলো আমি যেটুকু বুঝলাম যে আসলে এখানে এই COP26 শুধু না, প্রতিটি কপে যে আলোচনা যে জন্য বসাটা খুব জরুরি হয়ে পড়ে সেটি হচ্ছে যে কোনো একটি দেশ একা আসলে জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে না। এটি একটি দেশের, প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশ ইন্টার রিলেটেড। কিন্তু ক্ষতিকর কাজ যারা করছে সেগুলোর যদি তালিকা করা হয় তাহলে বাংলাদেশ অনেক নিচে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তালিকা করলে বাংলাদেশ অনেক উপরে। সেই জায়গা থেকে যদি এখান থেকে আমরা স্টেপস নিতে যাই তাহলে আমাদের অনেক অর্থের প্রয়োজন। আপনি বলছিলেন শাহরাবান তৌহিদুজ্জামান যে অর্থের থেকেও আমরা কিন্তু অনেক নীতিগত সিদ্ধান্ত অনেকগুলো উল্লেখ করছিলেন যে এগুলো ক্ষেত্রে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারে প্রধানমন্ত্রী 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্পষ্ট প্রস্তাব এখানে রেখেছেন। প্রথম বা দ্বিতীয় দিনেই, প্রথম দিকেই তিনি এই বক্তব্য রেখেছেন। সেই 4টি দাবির মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে অর্থ সংশ্লিষ্ট। সেখানে তিনি বলেছেন যে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্থাৎ 50% ভিত্তিতে যে $100 বিলিয়ন সরবরাহ করার কথা, সেই প্রতিশ্রুতি বা সেটির ব্যাপারে আসলে একটি হচ্ছে প্রতিশ্রুতি, আরেকটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়ার পরে সেটা রক্ষা করা হয় কিনা। আর যদি না হয়ে থাকে তাহলে সেই দায়ভারটা আসলে কোন দেশের বিরুদ্ধে যায় নাকি এই টোটাল একটি ফোরামের বিরুদ্ধে যায়, বা কেন হয় না, সেই বিষয়টি কি একটু বলবেন? আমার মনে হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য। আমি আসলে এই আলোচনার মধ্যে দুটা বিষয়, বিশেষ করে COP26 এর ক্ষেত্রে আমি দুটা বিষয়, অর্থায়নের আলোচনায় দুটা বিষয় হাইলাইট করতে চাই। একটা হচ্ছে আমাদের পুরনো প্রতিশ্রুতি, যেটা আমাদের $100 বিলিয়ন পাওয়ার কথা ছিল ক্লাইমেট ফাইন্যান্সের আন্ডারে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমি আমার আলোচনায় বলছিলাম যে লস এন্ড ড্যামেজ। এবছর নতুন একটা আলোচনার সূত্রপাত হয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্স ফর লস এন্ড ড্যামেজ। তার মানে আমরা যে পার্মানেন্ট যে ক্ষতিগুলোর সম্মুখীন হচ্ছি ওটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের অর্থায়নের সহায়তা চাওয়া। দোহা ভাই, আপনি যদি দেখেন বাংলাদেশ
যেহেতু ক্লাইমেট ভালনারেবল ফোরামের লিডারশিপে আছে, আমরা শুরুতে খুব চমৎকার একটা ঢাকা গ্লাসগো ডিক্লারেশন সাবমিট করেছি। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার যখন এসেছিলেন ফরেন মিনিস্টারের সাথে, আমরা ওখানে আমাদের টোটাল 7টা দাবি রেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত অর্থায়ন এবং লস এন্ড ড্যামেজের জন্য অর্থায়ন। আমরা সম্মেলনে দ্বিতীয় সপ্তাহে এসেছি। আমাদের গত সপ্তাহে টেকনিক্যাল নেগোসিয়েশন ছিল এবং এই সপ্তাহ থেকে, গত সোমবার থেকে আমাদের মিনিস্টেরিয়াল লেভেলে নেগোসিয়েশন শুরু হয়েছে, এখন চলছে। খুবই দুর্ভাগ্যের বিষয়, এই দুটা ট্র্যাকে, যেটা আমাদের দরিদ্র স্বল্পোন্নত দেশের জন্য এলডিসি এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটা বিষয়, জলবায়ুর জন্য তহবিল, একই সাথে লস এন্ড ড্যামেজের জন্য তহবিল, দুটারই কিন্তু আলোচনা আটকে আছে। ইনফ্যাক্ট আমি এখানে জয়েন করার আগেই আমাদের ইন্টারিয়াল ডিসকাশন হচ্ছিল যে এই আলোচনাগুলো শুরু হবে কখন, হাই লেভেলে বা পলিটিক্যাল লেভেলে। আমরা কিন্তু এখনো কেউ জানি না, এবং এটা নিয়ে এখনো আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণের মানে কনফিউশন আছে যে আদৌ এটা আলোচনা হবে কিনা, বা হলেও এটা কখন থেকে আলোচনা হবে। এখন এটা দ্বিতীয় প্রশ্ন যে এই যে প্রতিবার আমরা প্রতিশ্রুতির কথা শুনছি কিন্তু আমরা পাচ্ছি না কেন? বিশেষ করে জলবায়ু তহবিলের যে 100 বিলিয়নের যে প্রমিসটা আমাদের জন্য ছিল, এটা তো অনেক পুরনো কথা, বাট এখনো পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো অগ্রসরতা তো হয়নি, এবং এটা নিয়ে আলোচনা করতেও অনেক উন্নত দেশ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবং এক্ষেত্রে আমি ব্যক্তি বিশেষ বা কোনো স্পেসিফিক দেশকে দোষারোপ করার চাইতে আমি বলবো যে উন্নত দেশগুলোর যে ফোরাম আছে G20, তারাই আসলে এখানে একটা বড় ব্লক ক্রিয়েট করে রেখেছে। এবং এই ব্লকটা, এটা আমরা আমাদের খুব অ্যাডভান্স লেভেলের লিডারশিপের মাধ্যমে না ভাঙা পর্যন্ত এখানে আসলে খুব একটা আশার চিহ্ন আমি দেখতে পাই না। বাট এবারের কপে যেটা হয়েছে, শুরুতেই আমাদের হাই লেভেল ছিল, 100টা দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেছেন, গতকালকে থেকে মিনিস্টাররা অংশগ্রহণ করছেন। সো আমরা ওভারঅল চেষ্টা করছি একটা খুব শক্ত চাপ দিতে, বাট এগেইন কোনো একটা জায়গাতে এটা হারিয়ে গেছে। এখন কাকে ব্লেম করব এটাও একটা বড় প্রশ্নের জায়গা, কারণ আন্তর্জাতিক আইন অনুসারে আসলে এটা ওদের ভলেন্টারি প্রমিস ছিল। সো যার কারণে আসলে এটা লিগ্যাল কমিটমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের ওদেরকে ধরতে পারাটা একটু ডিফিকাল্ট। বাট আলোচনা চলছে, এখনো আমরা আশাবাদী, বাট হয়তো দিন শেষে 12 তারিখে আমরা বুঝতে পারবো যে আমরা এখান থেকে কতটুকু পেলাম। বাট আমি একটা জায়গা থেকে হাইলাইট করার চেষ্টা করব, আমরা শুধু জলবায়ু পরিবর্তনের তহবিলের কথা না বলি, পাশাপাশি আমাদের লস এন্ড ড্যামেজের তহবিলের কথা বলি, কারণ এটা আমাদের দেশের জন্য সবচাইতে জরুরি এই মুহূর্তে। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আর্থিক সহযোগিতা ছাড়া এবং আর্থিক বিনিয়োগ ছাড়া আসলে এইখান থেকে উঠে আসা খুবই কঠিন। তাহলে কি মনে হচ্ছে আপনার কথা শুনে? আমার যেটা মনে হচ্ছে যে অনেক আলোচনার মধ্যেও COP26 এসেও কিন্তু সেই 2015 সালের কপের কথায় বারবার ঘুরে আসে প্যারিস চুক্তি। তারপরে এটা উল্লেখযোগ্য হওয়ার কথা ছিল, বিশ্ব নেতারা আগেও কিন্তু বলছিলেন, যেদিন শুরু হচ্ছে তার আগেও নানা বিশ্ব নেতারা, বিশেষ করে বরিস জনসনও এটার ব্যাপারে উল্লেখ করেছিলেন যে এবারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কপ হবে। তো সেই ক্ষেত্রে আপনার যে আলোচনা, সেখানে মনে হচ্ছে যে তাহলে কি এবারেরটাও ব্যর্থ হতে চলেছে বা ব্যর্থতার কাছাকাছি? আমরা এখনো এটাকে ব্যর্থতার পর্যায়ে দেখতে চাই না। তার কারণ হচ্ছে আলোচনা চলছে এবং খুব কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা হচ্ছে, এবং আমি একটা আশার বাণী বলতে চাই যে ইউএসএ চলে গিয়েছিল, তারা ফেরত এসেছে, এবং এবারের ইন্টারনাল ডিসকাশনে আমরা তাদেরকে খুব পজিটিভ ভাবে পাচ্ছি। ভাই, আমি আরেকটা বিষয় একটু এখানের মধ্যে জোর দিয়ে বলতে চাই। একটা সময় ছিল 2015 পর্যন্ত, একটা সময় ছিল আমরা ঢালাও ভাবে উন্নত দেশগুলোকে দোষারোপ করে গেছি। আমাদের কিন্তু দোষারোপের তালিকায় এখন উন্নয়নশীল দেশও চলে আসে, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, ব্রাজিল। এরা কিন্তু তাদের দায়িত্ব থেকে সরে আসছে, এবং নিঃসরণের দিকে যদি আমরা দেখতে চাই, তারা কিন্তু হাইয়েস্ট ইমিটার, তাদের কিন্তু পলিউশনের মাত্রাটা অনেক বেশি, এবং তারা ইভেন আলোচনার মধ্যেও অনেক বড়ভাবে ব্লক ক্রিয়েট করছে। আমাদের নেগোশিয়েটরদের জন্য এখন বড় ব্লকেজ উন্নত দেশ না, বরং উন্নয়নশীল দেশ, যেমন আমি বললাম ইন্ডিয়া, চায়না, আরব গ্রুপ।
তো এখানের মধ্যে আমাদের একটা বড় লিডারশিপের খুব প্রয়োজনীয়তা আছে, এবং যতদিন না মানে যতক্ষণ না পর্যন্ত আমরা এই লিডারশিপের মাধ্যমে এই ব্লকটা রিমুভ না করতে পারছি, এখানে আশা করাটা ডিফিকাল্ট। কিন্তু আমরা এখনো আশা ছেড়ে দিতে রাজি না। যদিও আসলে কোনো সিদ্ধান্ত আসেনি, আমি একটু শামীম আরফিন আপনার কাছে যেতে চাই। শামীম আরফিন, যে যদিও এখন পর্যন্ত আসলে ওই রকম সিদ্ধান্ত আসেনি সুনির্দিষ্ট কোনো, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে ভূমিকা, বিশেষ করে প্রধানমন্ত্রী প্রথম দিকে বক্তৃতা করেছেন এবং তার দাবির কথাগুলো বলেছেন, বিশেষ করে যে 4টি দাবির কথা পত্রিকা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে, এবং অন্যান্য মন্ত্রী পর্যায়ের যে আলোচনা সেটা এখনো চলছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের এবারের অংশগ্রহণটা আসলে সন্তোষজনক ছিল? আপনি একজন জলবায়ু কর্মী হিসেবে কি মনে করেন, নাকি এর থেকে জোরালো বা কোনো জায়গায় অন্যরকম হওয়া সম্ভব ছিল? সমালোচনা থাকলেও সেটি বলতে পারেন অবশ্যই। না, সেটা অবশ্যই আমরা ধরেন এমন একটা জায়গা থেকে কাজ করি যেখানে আমরা আপার মতো অত গভীর দেখতে পাই না, কিন্তু আমি আপার কথা থেকে একটু বলতে চাচ্ছিলাম। সেটা 100 বিলিয়ন যে ডলারের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আসলে কোনো আইনি কাঠামোর মধ্যে না, এটা ঠিক। এটা যেমন ঠিক, একই সাথে কিন্তু আবারও আমাদেরকে এই টাকাটা, যদি আমি এইটা নিয়ে কথা বলতে চাই, এটাকে আইনি কাঠামো আনার চেষ্টাটা করা, এবং লস এন্ড ড্যামেজ এবং ক্লাইমেট মাইগ্রেন্ট ইস্যুতে ফিনান্সিং নিয়ে আমরা এবার কথা বলছি। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের একটা সফলতা আছে, কিন্তু খুব বড় সফলতা। সেটা হলো অ্যাডাপ্টেশনটা, কিন্তু আমরা বালি সম্মেলনে কিন্তু আমরা প্রথম অ্যাডাপ্টেশনটাকে ইনক্লুড করতে সক্ষম হই। বাংলাদেশ জোরালো ভাবে বালি সম্মেলনে অ্যাডাপ্টেশনটা করেছিল। এবারও আমরা জোরালো ভাবে, ধরেন আমরা ভালনারেবল কান্ট্রি, ভালনারেবল গ্রুপের আমরা চেয়ার হিসাবে এই কপ এবং নেক্সট কপের আমরা বাংলাদেশ চেয়ার করবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। সেই জায়গায় আপার কথার থেকেই বলছি আমি তহুরা আপার সাথে, যে আমরা এই সুযোগে তহুরা আপাকে আমি অনুরোধ করবো যে এই ইস্যুটা আরো আমরা যেন বেশি জোরালো হতে পারি। তাতে হবে কি, যে আমাদের তো অভিজ্ঞতা আছে যে আমরা অ্যাডাপ্টেশনটাকে এর ভিতরে ইনক্লুড করেছি। এখন জলবায়ুর জায়গায় আমরা যদি এখন দেখেন এই দুটো অংশকে যদি আমরা আনতে পারি, অ্যাডাপ্টেশনের ফিনান্সিং এবং মাইগ্রেশনের ফিনান্সিং, এই জায়গাতে যদি আমরা জোরালো পদক্ষেপ নিতে পারি, তাহলে বাংলাদেশের অংশগ্রহণটা খুবই কার্যকরী হবে। একটা সম্মেলনের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হবে, এটা মনে করাটা একেবারেই ভুল হবে। তবে এই সম্মেলন এবার জরুরি এ কারণেই, আপনার প্রশ্নটা করছি, বাংলাদেশ এবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ যে লিডারশিপ হিসেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে, সেটাকে ধর কিছু দুর্বলতা আমাদের আছে। শুধু আমাদের না, উন্নয়নশীল দেশগুলো তাদের কিন্তু পর্যাপ্ত তথ্য উপাত্ত সংগ্রহ করার মতো রিসার্চ তারা করেন না, তাদের সে এভিডেন্স থাকে না। অর্থাৎ এভিডেন্স নিয়ে যদি আমি কথা বলতে না পারি, বা আমার লজিক, আপনি প্রথমে যে কথা বলছেন, ইটস এ সায়েন্স বেস, এট দ্য সেম টাইম ইটস ইকোনমিক্যাল বিষয়, আর তার সাথে আমি যোগ করছি মোস্ট অফ দ্য কেস ইটস এ পলিটিক্যাল একটা বিষয়। কাজে আমাদের এভিডেন্স বেস রিসার্চ অনেক দরকার। তাই সেই এভিডেন্স বেস রিসার্চ গুলি থেকে আমরা বঞ্চিত। শুধু বাংলাদেশ না, উন্নয়নশীল দেশগুলো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এবার আরো বেশি বাংলাদেশ সরকার জন্য গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে সম্পৃক্ত করে, এবং স্থানীয় সরকারকে যদি আমি একটু অনুরোধ করবো এই সুযোগ, যেটা আপনি বাংলাদেশ টিমে আছেন, সেটি হল স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। কারণ এন্ড অফ দ্য ডে তারাই কিন্তু কাজগুলিকে ইমপ্লিমেন্ট করবেন তাদের এলাকায়। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের সিটি কর্পোরেশন, আমাদের পৌরসভা, তাদেরকে শক্তিশালী করা আমাদের দিকের একটা দায়িত্ব। এই কাজগুলো আমরা সুবিধার্থে বলছি, বাংলাদেশের অনেক শ্রোতারা এর সাথে সম্পৃক্ত আছেন, সেই পলিসি অ্যাক্টররা আছেন, সেটা অত্যন্ত জড়িত। আর আপনার যে কথা দিচ্ছিল এবার, যে আমাদের অত্যন্ত বলিষ্ঠতার সাথে কোন রাষ্ট্রনায়ক বাংলাদেশের এই প্রথম, বঙ্গবন্ধুর পরে প্রথম একেবারেই বলিষ্ঠভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। সেখানে তিনি কোনো বিন্দু মাত্রই কার্পণ্য করেনি, অত্যন্ত সাহসিকতার সাথে তার লিডারশিপটাকে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই বিশ্ব মঞ্চে। আমরা সেটা মনে করি, সেই কারণে তাকে আমরা স্যালুট জানাই, তাকে অভিনন্দন জানাই, এবং আমরা সে কারণেই পাশাপাশি কিন্তু আমাদের দায়ভারটা আরো অনেক বেড়ে যায়, যেটা তহুরা আপনারা বুঝতে পারছেন, যে আমাদের লিডারশিপটা এত বেশি স্ট্রং হয়ে গেছে, কিন্তু আমাদের এভিডেন্স গুলি আবার দুর্বল। কাজে আমাদের এভিডেন্সটাকে আনা যায়। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, যেহেতু আমরা 100 বিলিয়নের কথা বলছি, এই 100 বিলিয়নের যে ফাঁকিবাজিটা আছে, সেখানে ধরেন 1/3 অংশ গত লাস্ট ইয়ারে 1/3 অংশ কিন্তু তারা অন্য খাতে ব্যয় করেও সেটাকে কিন্তু ডাবল কাউন্টিং করা হচ্ছে। এই ফাঁকিবাজিগুলি কিন্তু আছে, যেটুকু আছে 2.3% আমরা
অর্থায়ন সহযোগিতা পেলেও তারপরেও কিন্তু উন্নয়ন এই ঝুঁকিপূর্ণ দেশগুলির অ্যাডাপ্টেশনের জন্য সব করা হয়েছে বলে ডাবল কাউন্টিং গুলি করা হচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো আগামী বছর মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে তাতে এই অর্থায়নে আমাদের কাজগুলি হবে না, 100 বিলিয়ন হবে না, আমাদের অনেক টাকার দরকার হবে। আপনারা আশা করছি, আমরা অনুমান করছেন বিশেষজ্ঞরা যে 140 থেকে 300 বিলিয়ন ডলারের অর্থায়ন প্রয়োজন হবে আগামী দিনগুলিতে। কাজে সেইগুলি নিয়েও আমরা যেন আলোচনাগুলি করতে পারি, রহুরা আপনারা যেন আলোচনাগুলি করতে পারি। ধরেন আমরা সিভিল সোসাইটি গ্রুপ হিসেবে আলোচনা করলেও আমাদের আলোচনাটা অতটা গুরুত্ব পায় না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের পাশে সরকার দাঁড়ায়। আবার সরকারের আলোচনা ততক্ষণ পর্যন্ত ওই পরিমাণে গুরুত্ব পায় না যখন আমরা সিভিল সোসাইটিরা আরো বেশি হইচই করতে পারি। তো সেই কারণেই আমি মনে করি যে সেই বিষয়টাও এবারে আমরা আলোচনার মধ্যে আনতে পারি। তাহলে আমাদের আগামী দিনের জন্য বাংলাদেশের যে লিডারশিপটা, আমি অত্যন্ত আগেও বললাম, স্যালুট জানাই যে আপনাদের জহুর আব্বাকে সহ অন্য সবাইকে বলছি যে এটা খুবই কার্যকরী একটা উদ্যোগ আপনারা নিতে সক্ষম হচ্ছেন, এবং আপনার মতো আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আশাবাদী, আমি মোটেও নিরাশাবাদী না। তো আপাতত এই পর্যন্ত বলছি আর কি, পরে আবার নিশ্চয়ই আলোচনা আসবে। নিশ্চয়ই আমরা যেমন আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা এই আলোচনাগুলো শুনলাম, কিন্তু আন্তর্জাতিক অনেক মিডিয়া, বিশেষ করে বিবিসি বাংলা বা ডয়চে ভেলে, তারাও একটি রিপোর্টের মধ্যে তুলে নিয়ে এসেছেন যে প্রধান খেলোয়াড় দেশ, এরকম একটি ভাষা তারা ব্যবহার করেছেন। তারা বলছেন যে চীন, যুক্তরাষ্ট্র এবং সাথে সাথে ভারত, এবং আরেকটি দেশের নাম উঠে আসছে সেটা হচ্ছে ব্রাজিল। কিন্তু তাদের মধ্যে আমরা দেখি যে চীনের সরকার প্রধান অংশগ্রহণই করেনি, ভারত অংশগ্রহণ করলেও সেটি আসলে কিরকম করেছেন, আর ব্রাজিল, যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রের বিষয়ে সবাই আলোচনা করছেন, তারাও অনেক ধরনের মতামত দিচ্ছেন। আসলে বিশেষ করে যদি এই কয়টি রাষ্ট্র যেগুলোর উপরে আসলে অনেক কিছু নির্ভর করে, তারা ক্ষতিকর যে কাজগুলো সেগুলো বেশি করছে, আবার অর্থ ছাড়ের ক্ষেত্রেও তারা সিদ্ধান্ত দিতে গড়িমসি করছে না, তাদের আসলে ভূমিকাটা বিশেষ করে এই COP26-এ আপনার মূল্যায়নটা কেমন, বা সবাই কি মনে করছে আসলে? প্রথমত আসলে চায়না, রাশিয়া তারা অংশগ্রহণ করেছেন ভার্চুয়ালি, তারা ফিজিক্যালি আসেননি, সো ওরা ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন। আমি আসলে একটু বলতে চাই, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা অবশ্যই আমাদের সাধারণ নাগরিক থেকে সবারই এখন এই বিষয়টা নিয়ে একটু সচেতন হওয়া উচিত। কারণ নেগোসিয়েশনের দিক থেকে আমি যেটা বলছিলাম, আমি যখন 2015 থেকে নেগোসিয়েশন শুরু করি, তার আগ পর্যন্ত জানতাম উন্নত দেশগুলো আমাদের জন্য বড় ব্লকেজ হিসেবে কাজ করে। ইভেন পুরো এই জলবায়ুর যে আমাদের গভর্নেন্স মেকানিজম আছে, এটাকে নন ফাংশনাল করার ক্ষেত্রে উন্নত দেশের একটা বড় কন্ট্রিবিউশন আছে। কিন্তু 2015 থেকে কিন্তু দৃশ্যপট বদলে গেছে, এবং এখানে কিন্তু আমরা বড় ব্লকেজ হিসেবে মনে করছি বা পাচ্ছি, ইভেন নেগোসিয়েশন টেবিলেও আমরা কিন্তু বড় ব্লকেজ হিসেবে পাচ্ছি যেসব দেশের নাম আপনি বললেন, চায়না, ইন্ডিয়া, আরব গ্রুপ, এবং তারা আপনার ব্লক ক্রিয়েট করছে মিটিগেশনে, অর্থায়নে, লস এন্ড ড্যামেজের আমাদের, আমি একটু বলতে চাই, আমরা যেমন অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় ভূমিকা পালন করেছিল এই পুরো প্রসেসের মধ্যে অ্যাডাপ্টেশনকে ইনক্লুড করার জন্য। লস এন্ড ড্যামেজের এই কনসেপ্টটাও কিন্তু আন্তর্জাতিক চুক্তির ভেতরে নিয়ে আসার ক্ষেত্রেও বাংলাদেশের একটা বড় লিডারশিপ ছিল। সালিমুল হক স্যার সহ ওই সময়ে বাংলাদেশের সরকার প্রধান থেকে আমাদের যে পরিমাণ একটা স্ট্রং লিডারশিপ ছিল, এবং তারই ফলশ্রুতিতে আমরা লস এন্ড ড্যামেজকে আন্তর্জাতিক চুক্তির ভেতরে আনতে পেরেছি, এবং এখনো পর্যন্ত এক্ষেত্রে বাংলাদেশের আসলে ওভারঅল পারফরমেন্স খুবই চমৎকার এবং প্রশংসনীয়। কিন্তু এখানের বড় বাধাটা যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই সমস্ত উন্নয়নশীল দেশ যাদের নিঃসরণ অনেক বেশি, যারা কোনো দায়ভার নিতে চান না, এবং যারা অনেক ক্ষেত্রেই প্রসেসটাকে নন ফাংশনাল করার ক্ষেত্রে মতো একটা ইল ইন্টেনশন নিয়ে আগাচ্ছেন। সো আমি যেমন মিটিগেশন নেগোসিয়েশন করি, কমপ্লায়েন্স করি, আমি কিন্তু আমার টেবিলে সবসময় বড় ব্লকেজ হিসেবে আরব, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল এদেরকেই পাই। এবং আমাকে সত্যি কথা হিসেবে বলতে হয় যে এটা হয়তো বা জো বাইডেন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এবার আমরা ইউএসএ কে অনেক প্রোগ্রেসিভ ভাবে পাচ্ছি, কিন্তু এলএমডিসি বা আরব
দেশগুলো আমাদের জন্য এখন একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সো আমাদের আসলে জলবায়ু সংক্রান্ত বিশেষ করে আন্তর্জাতিক আইন বা ইভেন পলিটিক্স নিয়েও যদি আমরা কথা বলতে চাই, আমাদের কিন্তু এখন শুধু উন্নত দেশদেরকে আঙ্গুল তুললে হবে না, আমাদের কিন্তু উন্নয়নশীল এসব দেশগুলোর স্ট্র্যাটেজি প্লাস ওদেরা যে ব্লক ক্রিয়েট করছে এটাও আমাদেরকে আসলে যথেষ্টভাবে সামনে তুলে আনতে হবে, না হয় আমি দেখতে পাই যে আমাদের আগানোটা খুব দুষ্কর হয়ে যাবে। শাহরাবান তৌহিদুজ্জামান, আপনার যে কাজটি আর কি, আপনি যে নেগোশিয়েটর হিসেবে কাজ করছেন, আসলে কপ জিনিসটাই তো এরকম যে যার জায়গা থেকে নেগোশিয়েট করে যেটুকু আদায় করা যায়, যেভাবে এগোনো যায়। তো বাংলাদেশের পক্ষ থেকে যখন আপনি নেগোশিয়েট করছেন, সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স কেমন এবারের COP26-এ? এবারের COP26-এ আমি মূলত আমাদের এবারের মানে COP26-এর একটা বড় আসলে লক্ষ্যই হচ্ছে 1.5 ডিগ্রি গোলটাকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি। আমি যেটা শুরুতে বললাম যে 2050-এর মধ্যে আমরা নেট জিরো ইমিশনে পৌঁছাবো। এটার জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করা, এবং আমি ওই মিটিগেশন ইস্যুতেই আলোচনা বা নেগোসিয়েশনে অংশগ্রহণ করি। গত সপ্তাহ পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা অনেক রাত জি। পর্যন্ত আলোচনা করেছি, এবং যেটা বলছিলাম যে এলএমডিসি বা আরব গ্রুপগুলো, চায়না, ব্রাজিল আমাদের জন্য একটা বড় ব্লক ক্রিয়েট করেছিল, বিশেষ করে ইভেন প্যারিস এগ্রিমেন্টকে ফাংশনাল করার ক্ষেত্রেও, যেহেতু প্যারিস রুল বুক আমাদের হয়ে গেছে, রুল বুকটাকে ফাংশনাল করার ক্ষেত্রে আমাদের যে আলোচনাটা চলছে ওখানে ওরা একটা বড় ব্লক ক্রিয়েট করেছে। সুখবর হচ্ছে গত দিন আমাদের দুজন মিনিস্টার এই সাবজেক্ট ম্যাটারে, ইভেন এলডিসির পক্ষ থেকেও একজন মিনিস্টারকে এখানে অ্যাসাইন করা হয়েছে, এবং তাদের কিছুটা লিডারশিপে আমাদের অনেকটাই আমরা বলবো যে আমরা একটা ভালো রেজাল্ট এখান থেকে পেতে যাচ্ছি, একটা ভালো সিদ্ধান্ত পেতে যাচ্ছি। অ্যাটলিস্ট এটাতে অর্থায়নে কতটুকু সাহায্য হবে আমি জানি না, কিন্তু জলবায়ু চুক্তি এবং আইনেরটা প্রপার ভাবে ফাংশনাল হওয়ার ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত আমরা পেতে যাব বলে আশা করছি। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে আসবো। আমি এবারে একটু যেতে চাই আমাদের আরেকজন অতিথি আজকে শামীম আরফিন আপনার কাছে। তাহলে আমি আরেকটি জায়গা কি যে অনেকে অনেকভাবে অংশগ্রহণ করছে এখানে। কিন্তু যদি বলি দরিদ্র দেশ, যারা ভুক্তভোগী দেশ, তাদের যদি প্রতিনিধি বলি, মিডিয়ার কারণেই হোক বা সোশ্যাল মিডিয়ার কারণেই হোক, নানাভাবে কিন্তু আলোচনায় এসছেন যে টুভালু এমন একটা ঝুঁকিপূর্ণ দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, এবং সেখানকার একজন মন্ত্রী পানির মধ্যে অর্ধেক হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে তিনি তার বক্তৃতা রেখেছেন এবং পাঠিয়েছেন। আরেকটি বিষয় যে অনেক গরিব রাষ্ট্রের প্রতিনিধি যারা যুক্তরাজ্যের এই যে নিয়ম কানুন বাধা এই বাতাবর্তের মধ্যে পড়ে তারা অংশগ্রহণই করতে পারেননি। ইভেন তারা যে মূল ভেন্যু COP26 এর সেই শহরেই তারা আসতে পারেননি। তো এই যে বাধাগুলো, তাহলে কি তাদের কণ্ঠস্বর পৌঁছালো? তাদের আসলে বক্তব্য এইখানে আসলে যুক্তি উপস্থাপন করে তারা তাদের অধিকার আদায় তো পরের কথা, তারা তো আসলে অংশগ্রহণই করতে পারছেন না। এগুলো আসলে এক ধরনের বাধা কিনা, মানে যেটিকে বলা হচ্ছে গরিব দেশের প্রতিনিধিত্ব অনেক কম বা দুর্বল। আপনার অডিওটা মিউট করা আছে। হ্যাঁ জোয়া ভাই, জি, শুনতে আপনার পাচ্ছি। এটা ঠিক যে এবারে কপে সারা বিশ্বব্যাপী যে অতিমারি, সে জি, অতিমারি পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং সেটাই বেশ জটিল। আমরা যারা এখানে আসছি প্রথম দিকে আমাদেরও এই ধরনের প্রতিদিন কোভিড টেস্ট করা, বা আমরা রেড লিস্ট কান্ট্রি থেকে আমরা এম্বার লিস্টে আসা, এই ধরনের অনেক বিষয় ছিল। সেগুলি যেমন বিবেচনার মধ্যে আনতে হয়েছে, একই সাথে অর্থায়ন একটি বিষয়। কারণ আমরা 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 যারা সিভিল সোসাইটির পক্ষ থেকে আসি বা এনজিওর পক্ষ থেকে আসি, আমাদেরকে নির্ভর করে কোন দাতা সংস্থা আমাদেরকে অর্থায়ন করছে, তারপরে ওই দাতা সংস্থার ইন্টারেস্টটা কি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে। কাজে জি, অনেক দরিদ্র দেশগুলি থেকে পর্যাপ্ত পরিমাণ, অনেক বেশি পরিমাণ লোক না আসলেও ভার্নারেবল গ্রুপের ফোরামের মাধ্যমেই কিন্তু তারা ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন, এবং তাদের দাবি দেওয়াগুলি এই প্ল্যাটফর্মে উপস্থাপিত হয়েছে। যেমন আপা যে কথাটি বললেন যে আজকে ব্লকেজ গুলি হচ্ছে কিন্তু আমাদের মূলত ব্রিক্স, জি, আমাদেরকে ব্লকেজের মূল জায়গাটা। আমরা যদি এইটা ভাবি, তাহলে উল্টায় যদি আবার ভাবি আবার আমরা, যে আমাদেরকে দায়ী করা হচ্ছে আমাদের মিথুন কমাতে হবে, তাহলে আমাদের কৃষির অবস্থাটা কি দাঁড়াবে? এটি কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকির বিষয় কিন্তু, কারণ আমরা প্রচুর মিথেন উৎপাদন করি আমাদের দিয়ে, আমাদের এগ্রিকালচার তো মিথেনের একটি বড়
বিষয়। তো এই ধরনের ব্লকেজ গুলি তৈরি করার ক্ষেত্রে আমরাও যেমন অনেক ক্ষেত্রে স্ববিরোধী বিষয় হয়ে যায়, আবার এটা এইভাবেই যদি আমরা দেখতে চাই যে আমি প্রথমেই সেই কথাটা আপনাদেরকে হয়তো বলা হয়নি, বলতে চাই, বলেছি আমি একবার, যে এই 28 বছরের আগে যে কপের উদ্যোগটা শুরু হয়েছিল, 26তম কপ এসে দাঁড়িয়ে আমার গ্রামে কিন্তু সেই গ্রাম নেই। আজকে আমার খাল বেদখল হয়ে গেছে, আমার নদী মারা গেছে, আমার ফসলের প্রজাতি নেই, আমার ফ্লোরা ফনা রিডিউস হয়ে গেছে, আমার মাছ তার বৈচিত্র্যতা হারিয়ে গেছে। আর আজকে নিজের কাছে যদি প্রশ্ন করি তাহলে এই প্ল্যাটফর্মটা কি কাজে ব্যবহৃত হলো গত 26টা। কাজেই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আমি আপনার কথা যে ধরে বলতে চাচ্ছি যে 1.5 ডিগ্রিতে আমরা যেখানে যেতে চাই, এটা অবশ্যই ঠিক, আমাদের এই জায়গাটাতে থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে ফসিল ফুয়েলের ব্যবহার আমরা যেভাবে করছি, আমরা কয়লা বিদ্যুৎ যেভাবে ওপেন মাইন্ড কোল ব্যবহার করছি, সেইটা যদি কন্টিনিউ থাকে তাহলে এটা 3.3 ডিগ্রি চলে যাবে বলে বিশেষজ্ঞরা সায়েন্টিস্টরা কিন্তু সে কথা বলছেন। কাজে আমরাও কিন্তু দ্রুততম সময়ের মধ্যে এগুলি আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। যে আমাদের সরকার ইতিমধ্যেই 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎকে বন্ধ করে দিয়েছেন, ভবিষ্যতে সেটা বাকিগুলিকে আরো মেজর ইমিডিয়েটলি কিছু মেজর নেবেন। এবং আমরা ব্যাপকভাবে কিন্তু আমরা এখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি। 200টা গাড়ি আগামী বছরে আমরা হয়তো ইলেকট্রিক গাড়ি আমরা দেখতে পাবো ঢাকা এবং চিটাগাং শহরে। এসব ছোট উদ্যোগগুলো আমাদের আছে। ঠিক একই সাথে হলো ওই আপনার প্রশ্নে আবার ফিরে যাচ্ছি, দরিদ্র দেশগুলিকে অর্থায়ন করে না, শুধু তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, কপকে সেই দায়িত্বগুলি নিতে হবে এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে সেই দায়িত্বগুলি নিতে হবে। এবং তাদের যে শেষ করে আমি, তাহলে অসম্পূর্ণ থেকে যাবে, যে অর্থায়নের বিষয়টি যারা আমরা 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 যে এটা কিন্তু নতুন বিষয় না। অর্থায়নের প্রতিশ্রুতি কিন্তু আমার কিয়োটো প্রোটোকলে ছিল, আজকে সেটা কিন্তু ইনফর্মাল হয়ে গেছে। কাজে এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ইনভলভ করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং ঝুঁকিপূর্ণ দেশগুলিকে অর্থায়ন করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই যে আপনি নবায়নযোগ্য জ্বালানি, যেটা রিনিউয়েবল এনার্জির কথা আপনি বলছিলেন, সেই জায়গাটি নিয়ে বলতে চাই, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়নশীল আসলে কিভাবে যাবে, এইটা যাওয়ার জন্য তো একটা প্রক্রিয়া দরকার, সেই জন্য অর্থের দরকার। সেই জায়গায় সহায়তা বাংলাদেশ এখন যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিতে থেকে বাংলাদেশ পাবে কিনা বা কিভাবে পাওয়া সম্ভব, বা আপনি সেই রকম কোনো সুযোগ দেখছেন কিনা, বাস্তবতার জায়গা থেকে কি মনে করেন শারাবাতুজ্জামান? আচ্ছা, এটা একটা খুবই চমৎকার বিষয়। আসলে কপ যখন আমরা আলোচনা করি তখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদের অনেক বেশি ফোকাস থাকে অর্থায়ন বা অ্যাডাপ্টেশন। আমাদের কিন্তু মার্কেট এনার্জি ট্রানজিশন নিয়ে আলাদা স্ট্রিমে আলোচনা হচ্ছে, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে আলাদা স্ট্রিমে আলোচনা হচ্ছে। ইনফ্যাক্ট COP26 এর যদি আমাদের এবার বড় বড় লক্ষ্যগুলো আমরা দেখি, টার্গেটগুলো দেখি, তার মধ্যে কিন্তু মার্কেট মেকানিজম একটা বড় টার্গেট, যেটা নিয়ে সবচাইতে জটিল আলোচনা হচ্ছে। এবং এই মার্কেট মেকানিজম আমরা যদি সঠিকভাবে একটা ডিজাইনিং এর মধ্যে আনতে পারি, এটা বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি হবে, যেখান থেকে আমরা রিনিউয়েবল এনার্জি তে শিফট হওয়ার জন্য অর্থায়নের সুযোগ পাবো। আমি একটু বলতে চাই, কিয়োটো প্রোটোকলের আওতায় আমাদের কিন্তু ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমে বাংলাদেশ অনেকগুলো প্রকল্পের আওতায় ভালো ভালো কিছু কাজ করতে পেরেছিল। এবারও কিন্তু একই আলোচনা হচ্ছে মার্কেট মেকানিজম নিয়ে, যেখানের মধ্যে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো যাতে তারা রিনিউয়েবলে ট্রান্সফার হতে পারে, এটার জন্য একটা প্রপার একটা মেকানিজম দাঁড় করানোর জন্য আলোচনা হচ্ছে। এবং সমস্ত আলোচনার মধ্যে এটা বলা হচ্ছে সবচেয়ে জটিল আলোচনা, এবং শুধু জটিলই না, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনায় আমাদেরকে আসলে 1.5 ডিগ্রিতে পৌঁছাতে দিতে পারবে, আমাদেরকে এনার্জি ট্রানজিশন করতে সহায়তা করবে। একই সাথে এটাও বলতে চাই, ক্যাপাসিটি বিল্ডিং নিয়েও আলোচনা হচ্ছে, যেখানের মধ্যে স্বল্পোন্নত দেশগুলো, কারণ এখন তো শুধু রিনিউয়েবল এনার্জি না, আমাদের রিপোর্টিং থেকে শুরু করে বাংলাদেশকেও কিন্তু তার কার্বন নিঃসরণ কমাতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এখানে ইফেক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, এটা নিয়েও কিন্তু ভিন্ন ট্র্যাকে আলোচনা হচ্ছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কপ বলতে শুধু কিন্তু অর্থায়ন বা অ্যাডাপ্টেশন বা মিটিগেশন না, এগুলো
এগুলো কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি আমরা যদি আসলেই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই, আমাদের মার্কেট মেকানিজম, এনার্জি ট্রানজিশন, ক্যাপাসিটি বিল্ডিং এ যেতেই হবে। এই কপেও এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আশাবাদী যে হয়তো কিছুটা ডিরেকশন আমরা এখান থেকে পাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে বেশ কিছু মন্তব্য এসেছে, যেমন এটি গঠনমূলক আলোচনা মনে হচ্ছে, সঙ্গে আছি শুভকামনা, সেগুলোর পরেও একটি প্রশ্ন এসেছে আমাদের আজকের অতিথিদের কাছে। আমি প্রশ্নটা একটু দেখিয়ে দিতে চাই। আবু সালেহ মোহাম্মদ মাসুম তিনি একটি প্রশ্ন করেছেন, সেটিতে তিনি বলছেন যে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যোগ দিয়েছে বিবিসি তাদের একটি রিপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধি হিসেবে বলেছে, কিন্তু আজকে পর্যন্ত যা দেখা গেছে, যা দেখলাম, বিশ্বের যে দেশগুলোর জন্য জলবায়ু ক্ষতিগ্রস্ত সেই সব দেশগুলো কিন্তু ক্ষতির কথা স্বীকার করছে না। সেই জায়গায় বাংলাদেশ বা ক্ষতিগ্রস্ত দেশ কি নিয়ে যাবে এই সম্মেলন থেকে? আমি যদি বলি, শামীম ভাই আপনি প্রথমে যান, তারপর আমি বলছি। জি, ক্ষতিগ্রস্ত দেশগুলো কি নিয়ে যাবে, তাদের লাভটা কোথায় হবে? শোনেন, এটি এককভাবে কোন দেশের লাভ বা লোকসানের সুযোগ নেই। এটি একটা সামগ্রিক বিষয়, এককভাবে ওইভাবে লাভ সুযোগটা নেই, সামগ্রিক বিষয়। এটা প্রথমে আমাদের ভাবতে হবে। তবে বাংলাদেশ যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছে, সে কারণে আমরা বলতে চাই আমাদের এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। যিনি প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ, প্রশ্নটা যৌক্তিক। তাকে আশ্বস্ত করতে চাই যে যদি আমরা 12 তারিখ পর্যন্ত, আপনি একটু আগে যে কথাটা বললেন যে আমরা যে ক্যাপাসিটি বিল্ডিং এবং বিষয়টাই নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কিন্তু কিয়োটো প্রোটোকলেও কিন্তু কথা ছিল যে ওই যে 1% যে টাকা রাজস্ব থেকে যে অর্থায়ন হবে, সেই অর্থ দিয়ে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য মূলত কাজ করা হবে। তো ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য যে জটিল আলোচনাটি হচ্ছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে আমাদের যে সম্ভাবনাগুলি আছে, সেইগুলি কিন্তু ওই দরিদ্র দেশগুলির জন্য সমভাবে বন্টন হবে। এটি তাদের আমরা নিশ্চিত করতে চাই। আপা প্লিজ, আপনি কিন্তু এর আগে হয়েছে কিনা আপনি উত্তর দিবেন, তার সাথে এর আগে আসলে এরকম উদাহরণ আছে কিনা যে এই যে সমভাবে বন্টন করা হবে, তারা এইভাবে পাবেন $100 বিলিয়ন বা $1 বিলিয়ন এই পারপাসে, সেগুলো আদৌ আসলে বাস্তবতার মুখ দেখেছে কিনা? দেখেন, এটা আপনার কাছে আবার যাওয়ার আগে আপনি একটা জটিল প্রশ্ন করলেন। না, এটা হয়নি। যদি বলি এটা হয়নি, যদি বলি সৎভাবে, এটা কখনো হয়নি বিধায় তো আমাদেরকে কথা বলতে, যেখানে কফ হয় সেখানে আমাদেরকে যেতে হয়, দৌড়ে কথা বলতে হয়। সমভাবে বন্টন হয়নি। ইভেন আজকে যে আমরা দেখেন, আমরা মাঝখানে বড় গ্যাপ সময় পার করেছি। আপা 15 সালের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা কিন্তু একটা রোড মাইল ঠিক করলাম যে বালি টু কোপেনহেগেনের মধ্যে দিয়ে কিন্তু আমরা তেমন অর্জন সরে গেল, আপনার জাপান দিকে সরে গেল, কিয়োটো প্রোটোকল থেকে সরে যাবে, এর একটা অবস্থা তৈরি হলো। কিন্তু বাস্তবতা তাই, তারই ভিত্তিতে কিন্তু আমরা প্যারিস এগ্রিমেন্টের মধ্যে আসলাম। প্যারিস এগ্রিমেন্টের মধ্যে আসলেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে আর্টিকেল 6 নিয়ে কিন্তু আমাদের অনেক সংকট আছে। আর্টিকেল 6টা কিন্তু, যদি আমি জানি না শেষ পর্যন্ত আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন এটা আমাদেরকে, আর্টিকেল 6 এর জায়গাটা যদি করা যায়, ক্লিন মেকানিজম ডেভেলপমেন্টের জায়গায় আর্টিকেল 6টা আমাদের জন্য কোনো সাম অফ দ্য কেস এটা ঝুঁকিপূর্ণ, সাম অফ দ্য কেস এটা আমাদের পক্ষেও কাজ করে। কাজেই দরিদ্র বা ঝুঁকিপূর্ণ দেশগুলো যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, আশ্বস্ত করতে চাই যে এটা ভবিষ্যতে বন্টন হওয়ার সম্ভাবনা থাকবে। আগে থেকে আরো বেশি মানুষ সরা হয়েছে। প্লিজ আপা। অনেক ধন্যবাদ। জি, আচ্ছা, থ্যাংক ইউ আরিফিন ভাই। আমি যেটা বলবো, আমরা কি নিয়ে যাব, দরিদ্র দেশগুলো বা ক্ষতিগ্রস্ত দেশগুলো কি নিয়ে যাবে, এটার প্রথম উত্তরটাই হচ্ছে আমরা লস এন্ড ড্যামেজের ফাইন্যান্সের আলোচনা শুরু করেছি। এই আলোচনা শুরু করতে পারাটাও কিন্তু আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমাদেরকে বলতে হবে, কারণ কপ কিন্তু খুব একটা স্লো প্রসেস। এখানে হঠাৎ করে সবকিছু পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সব দেশ এখানে ঐক্যমত না হওয়া পর্যন্ত আসলে ওই বিষয়ে সিদ্ধান্ত কখনো আসে না। কিন্তু আমরা যে অ্যাটলিস্ট প্রথমত আমরা 2015-তে যখন লস এন্ড ড্যামেজ নিয়ে, ক্ষতিগ্রস্ততা নিয়ে কথা বলা শুরু করেছি, তখন এমনও হয়েছে এটা এই বিষয়ে কথাও বলা যেত না। সেখানে আমরা এই বিষয়টাকে একসেপ্ট তো করিয়েছি, এখন আমরা এটার ফাইন্যান্স নিয়ে কথা বলার পর্যায়ে এসেছি। আমার মতে এটাও আমাদের জন্য একটা বড় সফলতা। তারপরে যদি দ্বিতীয় ধাপে আসি, আমরা কি পেলাম এতদিন পর্যন্ত, আমরা যে যতটুকু অর্থায়ন আমাদের এখানে হওয়ার কথা ছিল এটা আমাদের হয়নি, আমরা অতটুকু পাইনি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু কিয়োটো প্রোটোকলের পরে
মার্কেট মেকানিজমের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো প্রকল্পই বাংলাদেশ সহ অনেক স্বল্পোন্নত দেশ পেয়েছে। আমরা যদি আমাদের অ্যাফরেস্টেশন প্রোগ্রামগুলো দেখি, ইভেন ঢাকাতেও আমাদের ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের আন্ডারে বেশ কয়েকটা প্রকল্প বাংলাদেশের মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এখানে প্রাপ্তির ঝুলি যে একদমই ফাঁকা তা না, আমাদের প্রাপ্তি আছে। এটাকে আমাদের আরেকটু সামনে আগিয়ে নিতে হবে এবং অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষতিগ্রস্ত এবং আমরা এখানে ন্যায্য দাবি নিয়েই এখানে দাঁড়িয়েছি। এই বিষয়টা যতদিন না পর্যন্ত আমরা যে ন্যায্য দাবিদার, এটা আমাদের নিজেদের ভেতরে যতদিন না পর্যন্ত আমরা বিশ্বাস না করব, এই প্রসেস থেকে খুব শক্তভাবে কিছু বের করে আনাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। আমি এখানে যারা শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই প্রসেসগুলো একটু খুব কাছ থেকে বোঝার চেষ্টা করা এবং আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গাগুলো একটু মিলিয়ে দেখা। প্রত্যেকটা কপে আমরা যে একদম পেছনে ফিরে যাচ্ছি তা না, আমরা কিন্তু অল্প অল্প করে আগাচ্ছি এবং প্রত্যেকটার সাথে যদি আমরা একটু কানেক্ট করি, আসলে কিন্তু আমাদের মানে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের কিন্তু অপ্রাপ্তি অনেক বেশি বড় না, আমাদের প্রাপ্তিও আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো COP26 বা কপের অন্যান্য যে সম্মেলনগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলছি। কিন্তু একটা বিষয় সেটি হচ্ছে, আমি একজনের নাম বলতে চাই, গ্রেটা থুনবার্গ, সুইডেনের স্কুল ছাত্রী, স্টকহোমের। তার সেই মুভমেন্টটা, যে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, এই কথা বলে তিনি ব্যানার নিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়ালেন। এটি আসলে একটি প্রতীকী বলতে চাই আমি। কিন্তু সে একা তো আসলে করতে পারবে না। কিন্তু তিনি যে প্রতিবাদটা জানাচ্ছেন, তিনি যে আহ্বানটা জানাচ্ছেন, সেই রকম করে কিন্তু যেখানেই কপ হয়, COP26, 25, 24 সবগুলোতেই এই যে হাজার হাজার পরিবেশ কর্মী, তারা তাদের ক্ষোভের কথা বলতে যান। এবারেও যারা গেছেন এবং যেতে পারেনি, আশেপাশের হোটেলগুলো বা শহরগুলোতে আছেন, তারা কিন্তু বলছেন যে এটা ব্যর্থ, এটা হচ্ছে না, তাদের প্রত্যাশা পূরণ করছে না। এইটা মানে তাদের জায়গা থেকে, একজন কর্মীর জায়গা থেকে, একজন তাদের এই যে মতামত, আ তার উত্তরে ঠিক কি বলবেন? আপনারা ভেতর থেকে দেখছেন এখানে আসলে কি ধরনের সমস্যা আলোচনা হচ্ছে, কি ধরনের সিদ্ধান্ত কিভাবে আসছে বা আসার যে প্রক্রিয়াটা, সেটি আসলে যথোপযুক্ত আছে কিনা? মানে এক ধরনের মূল্যায়নের জায়গা থেকে। আমি দুজনের কাছে এই প্রশ্নটি রাখছি। ১ম এ শামীম আরফিন, আপনার কাছে। সেটা হলো যে তরুণদের যে চাহিদা, এই জি, চাহিদাটা আমাদেরকে স্বপ্ন দেখায়, আশান্বিত করে যে ভবিষ্যতে তারাই তো নেতৃত্ব দেবে তাদের স্ব দেশগুলিতে। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমাদের জি, কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি। এবং তাদের যে প্রত্যাশাটা, যা তারা একটু বেশি চাপে রাখতে চান এই বিষয়গুলিকে, এ কারণেই আহ যেন তারা যে স্বপ্নটা দেখেন নতুন দুনিয়ার জন্য। আমি শুধু জি, কপের বিষয়ে বলবো না, আমরা যদি বলি, ধরেন আমরা একটু পেছনে ফিরে যাই, আহ, সেগুলি যদিও রাজনৈতিক আন্দোলন, কিন্তু সেগুলো জি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো ওয়াল স্ট্রিট মুভমেন্টটাকে আপনি কিভাবে আজকে বিবেচনা করবেন, আপনি কিভাবে বাংলাদেশের গণজাগরণ মঞ্চকে বিবেচনা করবেন। কাজে এইগুলি হলো তরুণদের যে তারুণ্য, সেই তারুণ্যের ধর্মই হলো তারা বিদ্রোহ করবে। আজকে তারা জি, যে বিদ্রোহটা করছে, আজকে তাদের বিক্ষোভ জানাচ্ছে, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এই ভিতর থেকে তাদের ভিতরে কমিটমেন্ট গড়ে উঠছে। আবার পাশাপাশি ভেতর থেকে আমরা যেটা দেখছি, যে আপাই মাত্র বললেন যে আমাদের অপ্রাপ্তির জায়গাটা কিন্তু একেবারেই শূন্য নয়। এখন কিছু ইনফরমেশনের গ্যাপ আছে। তরুণরা হয়তো সব জায়গায় যেতে পারেন না, আবার অনেক তথ্য সব জায়গায় নিতে পারেন না, সেটার যেমন বিষয় আছে। আবার একই সাথে হলো যে তরুণরা যেন আরো বেশি করে সম্পৃক্ত হতে পারেন ভবিষ্যতে, সেই কারণে কিন্তু এবার কিন্তু গত 7 তারিখে কিন্তু ইউথদের নিয়ে কিন্তু একটি বিশেষ দিন ছিল কপে। জি, তাদের দাবি, কাজে তাদের দাবিটাও কিন্তু এই কপে COP26 একটি দিনকেই বেছে নেওয়া হয়, যে তারা তাদের কথাবার্তাগুলি বলবে এবং ইয়ুথদেরকে আগামী দিনে কিভাবে তাদের ক্যাপাসিটি বিল্ড করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলা হবে। কাজে তাদের দাবিগুলির সাথে আমরা হয়তো সব দাবির সাথে যৌক্তিক কিনা আমি জানি না, হয়তো আমি ওইভাবে দায়িত্ব নিয়ে কথা বলতে চাই না। তবে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, এই কপে অন্তত দেওয়া হয়েছে। আপা প্লিজ। শারাবান তৌরাজামান। আমি দুটো বিষয় এখানে বলবো। প্রথমত হচ্ছে, এই কপের আগে কিন্তু একটা ইউথ কপ হয়েছে ইতালিতে, জি, শুধুমাত্র ইউথরা অংশগ্রহণ করেছে, ইউথরা নেগোসিয়েশন করেছে এবং তাদের দাবিগুলো তুলে ধরেছে এবং এই দাবিটার কিন্তু একটা চমৎকার ভিত্তি আছে। আমরা যদি আন্তর্জাতিক জলবায়ু আইন দেখতে যাই, তাহলে কিন্তু আমরা বারবার যেটা বলি,
প্ল্যানেট ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন। সো আমরা যে এই কার্বন নিঃসরণের কথা বলছি, আমরা 1.5 ডিগ্রি গোলের কথা বলছি, কার জন্য? আমার ফিউচার জেনারেশনের জন্য। সো তাদের অবশ্যই একটা আন্তর্জাতিক আইনেও তাদের একটা বড় ভিত্তি আছে, এবং এই পৃথিবীর এই সমস্ত আলোচনা কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রেখে যেতে যাচ্ছি। আমরা যদি এখন ভালোভাবে কাজ করে যেতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই পৃথিবী থেকে ভালো কিছু পাবে না, এবং এখানে বাস করার মতো একটা বাসযোগ্য পৃথিবীও তাদের জন্য অনিশ্চিত হবে। সো আন্তর্জাতিক আইনের দিক থেকে তাদের কিন্তু একটা খুব শক্ত ভিত্তি আছে। এখন যদি বলি তাদের আন্দোলনের তীব্রতাটা, এটাকেও আমরা নেগোসিয়েশনের পার্সপেক্টিভ থেকে খুব মূল্যায়ন করি, কারণ এটাও ঠিক প্রসেস কিন্তু খুব স্লো। আমরা যদি 30 বছরে আমাদের ওভারঅল অগ্রগতিটা যদি একটু দেখি, তাহলে আসলে যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু আমরা একটু ধীর গতিতেই অগ্রসর হয়েছি। তরুণদের এই ভয়েস কিন্তু আমাদের কিছু না হলেও অ্যাটলিস্ট নেগোসিয়েশন টেবিলে আমাদের একটা জোর দেয়, আমাদেরকে বলার একটা সুযোগ দেয় যে আমরা এখন যা করছি আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকব যদি আমরা এটা প্রপার ভাবে করতে না পারি, এবং এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক আইনগতভাবেও আমাদের একটা দায়বদ্ধতা আছে। অর্থাৎ তাদের যে দাবি সেটা আসলে অযৌক্তিক না, সেটার ভিত্তি রয়েছে এবং সেটি আসলে প্রয়োজনও রয়েছে, আপনি সেটি বলছেন। এক্স্যাক্টলি, আমাদের আন্তর্জাতিক আইনেই এই ভিত্তিটা ওদেরকে দেওয়া হয়েছে, এবং ওই ভিত্তি বলেই কিন্তু তারা কথা বলছে এবং দাবিগুলো করছে। অর্থাৎ তাদের যে আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, মিডিয়াতে যে ধরনের আওয়াজ উঠছে সেটি আসলে যৌক্তিকতা রয়েছে, সেটি বলেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা শেষের দিকে আর একটি করে প্রশ্ন যাব এবং এর মধ্যে দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। প্রায় ঘন্টাব্যাপী আলোচনা, আমরা অনেক নতুন কিছু তথ্য পেয়েছি, কিছু কিছু জায়গায় আশান্বিত হয়েছি, কিন্তু আমার মনে হয় আত্মসমালোচনাও থাকা দরকার। যদিও বলা হয়েছে, আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে শেষ প্রশ্নটি করব, সেটি হচ্ছে যে ঝুঁকিতে থাকা যে 48টি দেশের সংগঠন সিভিএফ এর সভাপতি হিসেবে শেখ হাসিনা অংশগ্রহণ করেছেন এবং তিনি ভূমিকা রেখেছেন, যেটির প্রশংসাও বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে লেখা হয়েছে। কিন্তু এছাড়াও লিডার্স ডায়ালগ সেখানে তিনি 4টি দাবির কথা উত্থাপন করেছেন। এইগুলো ছাড়া বাংলাদেশের আপনারা কি একটি ভেতর থেকে কি মনে হচ্ছে আর কোনো দাবির কথা বললে কোনো সমালোচনা রয়েছে কিনা, কোনো ভুল রয়েছে কিনা, কিংবা বাংলাদেশে যে এখন পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বা টেকনিক্যাল সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত জায়গায় আর কিছু যোগ করার ছিল কিনা বা কোনো ভুল ছিল কিনা, সমালোচনা যদি থাকে? এটি আমি একটু বলতে চাই, সমালোচনা আছে, আমাদের কি সমালোচনা থাকে। প্রথমত এটা ঠিক যে ধরেন এবার যে বাংলাদেশের যে পজিশন, রাষ্ট্রের যে পজিশন, সরকারের যে পজিশন, এই পজিশনটা আসলে কনফিডেন্সিয়াল। আমরা সিভিল সোসাইটির আমরা এটা জানতে পারি না, কিন্তু এই পজিশন পেপারটা তৈরি করার আগে আমাদের সাথে যদি তারা একাধিকবার দৃশ্যমান তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, তারপরে কোনো যখন কয়লা ভিত্তিক কোনো কিছু স্থাপন করতে যাচ্ছে অথবা উইথড্র করছে, সেগুলো তো দৃশ্যমান, সেগুলো দৃশ্যমান। আমাদের সাথে যদি একটু আমাদেরকে যদি একটু তারা একটু সুযোগ দেন আমাদের সাথে মত বিনিময় করার, একাধিকবার গুড প্র্যাকটিস গুলো, ফেলুয়ার গুলো, গুড প্র্যাকটিসের চেয়ে ফেলুয়ার গুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা কিন্তু নতুন করে রিজনেট করতে পারবো আমাদের নলেজকে, যে আমাদের এই কাজটা এই কারণে ভুল হয়েছে, আর ভুলটা না হয়। আমরা মূলত বেস্ট প্র্যাকটিসকে সবসময় সামনে দেখার চেষ্টা করি, কিন্তু আমার ফেলুয়ার স্টাডি গুলো যদি আমরা করতে পারি, আমরা যদি একসাথে কাজ করার সুযোগটা পাই, তাহলে হয়তো আমাদের পজিশন পেপারগুলো আরো শক্তিশালী হবে। এট দ্য সেম টাইম তৃণমূলের যে ভয়েস, আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আসলে এই মানুষগুলো কিছু পাবে কিনা, তৃণমূলের যে ভয়েস, সে ভয়েস রেইজের ক্ষেত্রে রাষ্ট্র নিজেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শাহরাবান তহরাজামান, আপনার কাছে একই প্রশ্ন। আমি বলবো প্রত্যেকটা কপে বাংলাদেশ যদিও খুব মুখ্য একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট কপে আসার আগে আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে আসি, একটু প্রস্তুতি নিয়ে আসি যে কোন কোন জায়গাটাতে আমাদের মুখ্য জায়গা, কোন জায়গাটাতে আমরা খুব স্ট্রংলি পুশ করব পলিটিক্যালি এবং টেকনিক্যাল নেগোসিয়েশনের দিক থেকে, এগুলো যদি আসলে আমরা দেশ থেকে একটু পরিকল্পনা করে ওই অনুসারে প্রস্তুতি নিয়ে যদি আসি, এবং এই পরিকল্পনা এবং প্রস্তুতির জায়গাটা আমি বলছি সরকার এবং সিভিল সোসাইটি দুই পক্ষেরই সমন্বয়ের মাধ্যমে, তাহলে মনে হয় আমাদের এখানের উপস্থাপন এবং আমাদের এখানের সর্বোপরি ভূমিকাটা আরো বেশি শক্ত হয়। যেমন আমি এখানে শুরু থেকে এসে যেটা দেখলাম যে যেমন লস এন্ড ড্যামেজের ফাইন্যান্সের ইস্যুতে ইভেন সিভিল সোসাইটি বা অ্যাজ এ হোল যারা এখানে অংশগ্রহণ করছেন অনেকে কিন্তু এ বিষয়ে অতটা অবগত না।
আমার কাছে মনে হয় আমরা এখন পর্যন্ত আমাদের ভূমিকা চমৎকার, কিন্তু এটা আরো চমৎকার হতো যদি আমরা আরেকটু স্ট্র্যাটেজিক্যালি আরো একটু ভালো পরিকল্পনা করে, এবং যেটা বললাম যে সরকার, সিভিল সোসাইটি এবং সাংবাদিক সবার একটা প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে যদি আমরা ভালো প্রস্তুতি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ভূমিকাটা আরো বেশি চমৎকার হয়। অনেক ধন্যবাদ। অর্থাৎ কিছু, কিছু জায়গায় অসংলগ্নতা এবং কিছু, কিছু জায়গায় সমন্বয়হীনতা এবং কোনো ক্ষেত্রে হচ্ছে গ্রাউন্ড স্টাডি আরকি। যদি তাদের কিছু গবেষণা থাকে তাহলে সঠিক ভাবে জায়গায় সঠিক কথা বলতে সুবিধা হবে। সেই কথাগুলো আপনি বলছিলেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি শেষে একটি মন্তব্যের মধ্য দিয়ে শেষ করতে চাই। আমরা একটা যে ভীষণ প্রয়োজনীয় আলোচনা আসলেই জলবায়ু সম্মেলনটা খুবই জরুরি এবং জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসা শুধুমাত্র একটি দেশ হিসেবে বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষের জন্যই এই মুহূর্তে খুব জরুরি। তো আমরা ঠিক ভুক্তভোগী দেশের কাতারে, কিন্তু আমরাও ভূমিকা রাখতে চাই। কিন্তু উন্নত দেশগুলো যেন সেই ভূমিকা রাখে সেটি আমরা প্রত্যাশাই করতে পারি। আসলে খুব বেশি জোর করার এখানে কিছু নেই। সবাই মিলে যদি সিদ্ধান্ত না আসে, তো আমাদের কপের শেষ দিন পর্যন্ত আরো ২ দিন আছে। আপনাদের অংশগ্রহণ আরো গঠনমূলক এবং আরো অংশীদারিত্ব মূলক হোক, যাতে বাংলাদেশের জায়গা থেকে নেগোশিয়েট করতে অনেক বেশি সুবিধা হয় এবং বাংলাদেশের অবস্থান খুব সুন্দর একটি জায়গায় থাক, সেটি আমরা সবসময় চাই, আজকেও চাচ্ছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, শামীম আরফিন এবং শারাবান তহরাজামান, আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দোহা ভাই। আমিও একটা শেষ কথা বলে যেতে চাই, জি, সেটা হচ্ছে হাল ছাড়া যাবে না। ঠিক আমরা তাই। যতই হতাশ হই, আমাদের হাল ছাড়া যাবে না, কারণ আমরাই ভুক্তভোগী, আমাদেরকেই এখানে লিডারশিপটা জি, কন্টিনিউ করতে হবে। জি। ধন্যবাদ। আপনাদের আহ, দুজনকেই ধন্যবাদ। এই আপনাদেরকে কথাটাই আমরা ধন্যবাদ। বলতে চাই। জি, বলুন। আপনাকে ধন্যবাদ। আমি একটা লাইন আপার সাথে যোগ করতে চাই, সেটা হলো কি, আহ, আমাদের ইন্টারনাল, আমাদের দেশের মধ্যে আরো বেশি ইয়ুথ এবং সিভিল সোসাইটি তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এবং মিডিয়াকেও ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য উদ্যোগ নিতে হবে। তো সেটা হয়তো আমাদের ভবিষ্যতে নিশ্চয়ই হবে, কারণ আমরা দিন দিন কিন্তু অনেক সক্ষমতা অর্জন করছি। কাজে জি। আমাদের হতাশ হবার কিছুই নেই। আমরা আগামী দিনে হয়তো পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ নেতৃত্ব দেবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে ছিলেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আমরা যেটুকু জানলাম, আমরা প্রথম পুরো অনুষ্ঠানটিতেই খোঁজার চেষ্টা করেছি বাংলাদেশ আসলে কি পেতে যাচ্ছে। অনেক ধরনের নেগেটিভ আলোচনা আসতে পারে বা হয়েছে হয়তো, কিন্তু তারপরেও একেবারেই খালি হাতে ফিরছে না, অথবা বাংলাদেশ আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বা আগামীতে আরো বেশি যাবে, সেটি আমরা প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যারা ছিলেন দর্শক হিসেবে মন্তব্য দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন youtube.com/with শামসুজ্জোহা চ্যানেলে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।